পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 9। দীপ্র, কুহ আর কণার খাবারের প্রতিযোগিতা শুরু হয়েছে, আর তাদেরকে চিয়ার্স করে যাচ্ছে রাত্রি। কুহ একবার পেছনে ফিরে তাকালো, দেখে নিয়ে আয়ানাকে বলল, মন খারাপ করেছো নাকি? কুহ আসলে ভালো মনের মানুষ, আর ভালো মানুষেরা এমনই হয়। এদিকে আয়ানা কুহুর বলা কথাটা ভালোভাবে তো নিলই না, উল্টো বলল, তোর তো খুশি হওয়ারই কথা কুহু। এমন করে কেন বলছো আয়না আপু? খুশি হব কেন? খুশি হোসনি বলছিস? আজব কথা তো। বলেই কুহু চলে আসলো। ওর মেজাজটা এবার খারাপই হলো। ও এসেছিল ভালো করতে, আর আয়না আপু সেটাকে কেমনভাবে নিল। ও বিরক্তি নিয়ে পুনরায় ভেতরে প্রবেশ করলো। বাইরেও ভালো লাগছে না। দীপ্র ভাইয়ের কথাকে পাত্তা দেয়া যাবে না। এই লোক কুহুর কোনো কিছুরই যোগ্য না। ও যখন ভেতরে আসলো ঠিক তখনই প্রতিযোগিতা শেষ হলো। দেখা গেল কণা সব থেকে কম খেতে পেরেছে, কুঞ্জ দ্বিতীয় আর দীপ্র প্রথম। কুঞ্জর কিন্তু এতে একটুও মন খারাপ হয়নি, ও বরং দারুণ মজা পেয়েছে। কুহুকে দেখেই নিজের খুশিটা প্রকাশ করে ফেলল। কণা আপু আমার সাথে পারেনি। পারেনি। পারলাম না কিভাবে? খেয়েছি তো তোর থেকে বেশি, শুধু নিয়মের বেড়াজালে পড়ে হারতে হলো। ওসব তো আমি জানি না। আমি জিতেছি, তুমি হেরেছ। নিজেও তো হেরেছিস, দীপ্র ভাইয়া তো তোকে হারালো। তাতে কি, আমারই তো ভাই। বলেই দীপ্র বাহুখানা জড়িয়ে ধরল কুঞ্জ। ছেলেটা সব থেকে মিশুক আর আদরে। দীপ্রর সাথে ওর এই প্রথম দেখা হয়েছে, অথচ মনে হচ্ছে কত জনম ধরে একসাথে থাকছে ওরা। দীপ্র বিল মিটিয়ে দিয়ে বলল, কারো আর কিছু লাগবে? ড্রিঙ্কস আইটেম? রাত্রি বলল, নিয়ে নি কিছু, পথে খাওয়া যাবে। রোদ একটু পড়েনি। এই কুহু, ড্রিঙ্কস তো খাবি? কুহু হ্যাঁ না কিছুই বলল না। দীপ্র ইশারায় কুহুর জন্য নিতে বলল। রাত্রি ড্রিঙ্কস নিতে নিতে বলল, আয়ানার জন্য নেব? দীপ্র তাকালো বাইরের দিকে। আয়ানার চোখে মুখে বিরক্ত। এসব কিছুই তার আর ভালো লাগছে না। ড্রিঙ্কস নিল না আয়ানা, তবে কুহু নিয়েছে। ওর গলাটা একদমই শুকিয়ে এসেছিল। তাছাড়া দীপ্র ভাই এখন আর কিছুই বলেনি এই বিষয়ে। অবশ্য বললেও ও পাত্তা দিত না। লোকটা ভারী শয়তান। বোতল খুলতে গিয়ে কুহু বুঝলো অনেক শক্ত। কয়েকবার চেষ্টা করেও খুলতে পারলো না। রাত্রিও চেষ্টা করলো, হলো না। মেয়েটির ভাগ্যই বোধহয় খারাপ। তাই তো দীপ্রর সাহায্যে বোতলের ক্যাপখানা খোলা হলো। রাত্রে যখন বোতলটা ওর হাতে দিল, ও ছোট করে একটা নিঃশ্বাস ফেলল। আসলে ভাগ্য বড় কঠিন জিনিস, একে এড়ানো যায় না। আয়ানা পারলে এখনই ছুটে চলে যায় বাসায়, তবে ও যাচ্ছে না, কারণ এখানে দীপ্র ভাই রয়েছে। এই মানুষটার সাথে রাত্রি আপুর ভাব একটু বেশিই বটে। ওদিকে কুহু, যদিও দীপ্র ভাই নিজে থেকেই বিয়েটা ভেঙেছে, তবুও বলা যায় না কিছু। ওর আসলে চিন্তাই হয়। কোনো দরকারই ছিল না কুহুর দায়িত্ব নেওয়ার। ছোট চাচা তো হেডমাস্টার ছিলেন, রোজগার করেছেন নিশ্চয়ই, তবে কেন দীপ্র ভাইকেই দায়িত্ব নিতে হবে? অসহ্য লাগে আয়ানার। আর এরই মধ্যে ওর পা হড়কে যায়। অন্যমনস্ক হয়ে হাঁটছিল, তার ওপর হিল পরা। ও চিৎকার করে ওঠে। সেই চিৎকারে ঘুরে তাকায় সবাই। আয়ানাকে বসে থাকতে দেখে ছুটে আসে তৎক্ষণাৎ। আয়ানা কেঁদে ফেলে শব্দ করে, কিভাবে পড়লি আয়ানা? উফ, দেখি দেখি। বলেই রাত্রি ওর পা ধরে হালকা টান দিল। এতে করে আরেক দফা চিৎকার করে উঠল মেয়েটি। বলা বাহুল্য, রাত্রির চিকিৎসা জ্ঞান আছে টুকটাক। ও এই বিষয়ে কোর্স করেছিল। এতে করে আয়ানার পায়ের ব্যথাটা কমেই গেল। কিন্তু শেয়ানা মেয়েটি এবার নাটক শুরু করলো। দীপ্র এবার চিন্তিত হয়ে বলল, কী রে, পা ভাঙলো নাকি? বুঝতে পারছি না, ব্যথা তো কমে যাওয়ার কথা, জবাব দিল রাত্রি। আয়ানা কাঁদতে কাঁদতে বলল, কমছে না, মনে হচ্ছে পা খুলে যাবে। বলেই মৃদু গোঙানি দিয়ে উঠল ও। কুহু কপালের চিন্তার ভাঁজ। হিলের সাইজ দেখেই তো অস্থির লাগছে, তার উপর কি চিকন। কণার কেন যেন তেমন প্রতিক্রিয়া নেই। ও শুধু বোনের কানে কানে এসে বলল, যতটা ব্যথা পেয়েছে তার চেয়ে বেশি ঢং করছে। কুহু বিরক্ত হলো, বলল, চুপ কর তো। আমাকে চুপ করিয়ে লাভ নেই। আমার সিক্স সেন্স বলছে দীপ্র ভাইয়ের কোলে চড়ার ইচ্ছে হয়েছে, তাই এমন করছে। কুহু আসলেই বিরক্ত হলো। তার বোন একটু বেশিই করছে, আর সব কথাই দীপ্র ভাইকে টানে। কেন রে, কি দরকার অমন অসভ্য লোককে সব কথাই টানার? ও চোখ রাঙিয়ে আয়নার কাছে আসলো, পা নাড়িয়ে চাড়িয়ে বলল, আর ঘুরতে হবে না, চলো আমরা ফিরে যাই। সেটাই ভালো হয় রে। আয়না হাত ধরে উঠে আয়। উঠবই কিভাবে? আমি তো পা নাড়াতেও পারছি না রাত্রি আপু। বলে আয়ানা তাকালো দীপ্রর দিকে। দীপ্র মুখের ভঙ্গিমা স্বাভাবিক। আয়ানা আশায় আছে দীপ্র ভাই তাকে কোলে নেবে, হয়তো নিত। ঠিক তখনই কুঞ্জ বলে উঠল, আমরা আপুকে হাত পা তুলে ধরে নিয়ে যাই, চলো। দুজন হাত ধরবে আর দুজন পা। কুঞ্জর কথা শুনে আয়ানার ইচ্ছে করলো ঠাটিয়ে চড় বসাতে,
তবে ভাবনাটা দীঘল হওয়ার পূর্বে কণা দিল আরেক চাল। বলল, দারুণ বুদ্ধি রে কুঞ্জ, চলো সবাই আয়ানা আপুকে উঠিয়ে নি। বলেই হাত পা ধরে ওঠানোর জন্য প্রস্তুতি নিল কণা। আয়ানা তড়িৎ গতিতে প্রতিবাদ করে বলল, একদম না, আমাকে উঠতে সাহায্য করলেই হবে, আমি পারবো। হুট করেই ওর চিন্তা বদলে গেল। বিষয়টা সবারই চোখে পড়ল। তবে কেউ যেমন পাত্তা না দিলেও কণা ঠিকই বোনের কানের কাছে এসে বলল, যেটা বলেছিলাম তাই হলো, ফলে তো গেল। তাই তো বলে গরিবের কথা বাসি হলে সত্য হয়। আয়ানা আপু বড় শেয়ানা, দীপ্র ভাইকে পটাতে চাচ্ছে, তুই বুঝতে পারছিস না কেন আপু? কুহু জবাব দিল না, স্থির রইল। ও নিজেও বেশ কিছু জিনিস বুঝতে পারে, তবে ও আমলে নেয় না, এখনই নিলই না। নেবেই বা কেন? দীপ্র দেওয়ান তার কে হয়? কেউ না। কেউ না মানে কেউ না। রক্তের সম্পর্কে না থাকলে এই লোকটার মুখও দেখতো না ও। আয়নাকে নিয়ে বাড়িতে ফিরতেই মোটামুটি একটা শোরগোল হয়ে গেল। ওর মা ছুটে এসে একদম কেঁদে ফেললেন। সেই কান্না চলল প্রায় 10 মিনিট। 10 মিনিট পর কান্না বিরত এলো। তিনি দীপ্রর দিকে চাইলেন, এটা কিভাবে হলো দীপ্র? তুই সাথে থাকতেও কিভাবে পড়লো? কতটা অযৌক্তিক প্রশ্ন! আয়ানা তো ছোট বাচ্চা নয়, এমনও না যে তাকে কোলে রাখা হয়েছিল আর সে কোলে থেকে পড়ে গিয়েছে। দীপ্র একটু গলা পরিষ্কারের মতন করে বলল, ও হিল পড়ে গিয়েছে বেজো চাচি, কিভাবে পড়লো সেটা তো আয়ানাই ভালো বলতে পারবে। আচ্ছা, দীপ্র ভাই কি আয়ানাকে অবজ্ঞা করছে? নতুবা এভাবে কেন বলল? নাকি কুঞ্জকে তখন কথা শোনাতে দীপ্র ভাই রেগে আছেন? আয়ানার বিশাল ভাবনায় পড়ল। ওর খারাপ লাগছে খুব, এটা মেনে নেওয়া যায় না। ও ঠোঁট কামড়ে ধরল। অভ্যেস নেই গ্রামের রাস্তায় হিল পরে হাঁটার, তাই হয়তো পড়ে গিয়েছে। মেজমামি ওকে বরং ঘরে নিয়ে যাই, রেস্ট করুক। রাত্রির সাথে তাল মিলিয়ে ভদ্রমহিলা বললেন, তাই চল। কি একটা অবস্থা! ইস, মেয়েটার পায়ের চেক আপ দরকার, ওর বাবাকে কল করতে হবে। আমার আর ভালো লাগে না। বলেই তিনি আরেক দফায় কাঁদতে লাগলেন। শহরের আবহাওয়ায় এসির হিম শীতল বাতাস, ঝকঝকে তকতকে ঘরবাড়ি, সব কিছু তিনি ভীষণ মিস করেন। ইচ্ছে হয় এক ছোটে চলে যেতে, কিন্তু সেই কপালটি নেই। তিনি কান্না থামালেন। রাত্রির সাহায্যে আয়ানাকে ঘরে নিয়ে যাওয়া হলো। কণা মুখ টিপে হাসছিল। ওর কেন যেন মজা লাগছে, সেটা মা লক্ষ্য করলেন। মেয়ের কাছাকাছি এসে বললেন, এসব হাসাহাসির মানে কি কণা? এ কেমন বেয়াদবি! উফ মা, তুমি জানোই না, সব ঢং, বিরক্ত লাগে আমার। কণার মুখের ভঙ্গিমায় বদল এলো। ভদ্রমহিলা মেয়েকে প্রশ্রয় দিলেন না, বরং কঠিন সুরে বললেন, এমন বেয়াদবি আর করবে না, যাও ঘরে যাও, বেশি বড় হয়ে গিয়েছো না, যাও ঘরে। মায়ের হঠাৎ রেগে যাওয়াটা কণাকে বিস্মিত করলো। ও কিছু একটা বলতে যাচ্ছিল, তবে মা এমনভাবে তাকালেন যে আর কিছুই বলার সাহস হলো না। কণা দ্রুত পায়ে দোতলার দিকে ছুটল। কুহু ওর পেছন পেছন যেতে নিচ্ছিল। ঠিক তখনই মায়ের ডাক পড়ল। ও থামল। মা কাছে এলেন। তোর চোখ দুটোয় কঠিন কিছু ভাসছে। কুহু সেই রহস্যভেদের চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। কিছু বলবে মা? হ্যাঁ বলো, শুনছি আমি। তুমি এখন থেকে দীপ্রর থেকে দূরে দূরে থাকবে কুহু। সে তোমার চাচাতো ভাই, তাই আমি চাইলেও পুরো দূরে থাকার কথা বলতে পারবো না, তবে দূরে থাকবে, বুঝলে তুমি? কুহু ছোট করে বলল, আমি তো দূরেই থাকি মা। সত্যিই তো, কুহু দূরেই থাকে, তবুও তিনি বলার জন্য বললেন কথাটা। একটা নিঃশ্বাস ফেলেন। এগিয়ে এসে মেয়ের গাল ছুঁয়ে বললেন, একটা ভুল হয়ে গিয়েছে। তোমাকে দীপ্রর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আমাদের অনেক ভোগান্তি দেবে, তবে এটা ধরে বসে থাকলে তো চলবে না। তুমি পড়াশোনায় মন দাও কুহু, আর কেঁদে লাভ নেই। অনেক তো কান্নাকাটি হলো। তোমার বাবা নিয়ে আজ কতগুলো দিন হলো বলো তো? বলেই কেঁদে ফেললেন নারীটি। কুহু কি বলবে বুঝলো না, শুধু তাকিয়ে রইল। একটা সময় পর অনুভব করলো ওর খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরতে, কিন্তু দ্বিধা কাজ করছে। পরিবারের বড় মেয়ে হওয়াতেই এই দ্বিধা। ও চাইলেও মাকে জড়িয়ে ধরতে পারল না। তবে মাথাটা নত করে বলল, দীপ্র ভাড়া আমার দায়িত্ব, না নিলে তোমার কি খুব অসুবিধা হবে মা? আমি কিছু একটা করে নেব না হয়। ওনার থেকে টাকা নিতে আমার ভীষণ অস্বস্তি হয়। টাকা নিতে অস্বস্তি হয় কথাটা একটু সময় নিয়ে বুঝলেন নারীটি। তারপর বললেন, দীপ্র তোমাকে টাকা দিয়েছে? হ্যাঁ। বলনি তো? বলবো বলবো করে বলা হয়নি, আমি রেখে দিয়েছি, কিচ্ছু করিনি। মেয়ের কথা শুনলেন নারীটি। তারপর ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। বললেন, তোমার দাদির সাথে কথা বলবো আমি। আমিও চাচ্ছি না দীপ্র তোমার দায়িত্ব নিক। সে তোমার চাচাতো ভাই, স্বামী তো নয়। দীপ্র এসেছিল পানি নিতে। ঠিক তখনই শেষের কথাগুলো শুনতে পেল। কুহুর নজর ছিল নত করা। ও চাইতেই মানুষটার চোখের সাথে চোখের মিলন ঘটল। কেন যেন কেঁপে উঠল মেয়েটির শরীর। অথচ দীপ্রর দৃষ্টিতে কোনো উত্তাপ নেই, বরং ভীষণ স্থির।